নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। স্বাস্থ্যবিধি নাকি ওসিডি, করোনায় তৈরি দ্বন্দ্ব। লেখা পায়েল মজুমদার, পাঠ সৌনক সান্যাল। দিনের মধ্যে নিদেন পক্ষে 20 বার হাত পরিষ্কার করেন গীতা। কতবার যে ঘর মোছেন তার ইয়ত্তা নেই। পরিবারের বাকিরাও যাতে এই নিয়মবিধি মেনে চলেন সেজন্য আপ্রাণ চেষ্টা থাকে তার। তবে প্রিয়জনদের দাবি বাড়াবাড়ি করেন গীতা। কিন্তু প্রশ্ন হলো, করোনার সময় যেখানে পরিচ্ছন্নতাকে স্বাস্থ্যবিধি হিসেবে প্রচার করা হচ্ছে, সেখানে বাড়াবাড়ি বলতে ঠিক কি বোঝায়? কতটা বাড়াবাড়ি হলে গীতা বা তার মতো মানুষেরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আক্রান্ত গণ্য হবেন? ধন্দ বিশ্বের বড় অংশে, যদিও মনোবিশেষজ্ঞদের বক্তব্য এতে ধন্দের আদপেই কিছু নেই। ওসিডির ডায়াগনোসিস নিয়ে এই স্পষ্ট ভাবনা ও স্বচ্ছ মাপকাঠি থাকার কারণেই সম্ভবত তারা কম বেশি প্রত্যেকে একমত। করোনার সময় এই মনোরোগে আক্রান্তদের এক বড় অংশের মধ্যে পুরনো লক্ষণ ফিরে এসেছে। কলকাতার ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির চিকিৎসক অধ্যাপক সুজিত সরখেলের গত কয়েক মাসের অভিজ্ঞতা বলছে, আগে থেকেই ওসিডিতে আক্রান্ত এমন রোগীদের প্রায় 30%-এর মধ্যে ফের উপসর্গ দেখা দিয়েছে। এরা বেশিরভাগই হয় ওষুধ বা থেরাপির সাহায্যে ভালো ছিলেন, করোনার তাণ্ডবে ফের সমস্যা দেখা দেয়। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালের মনোবিদ কীর্তি পাইয়ের অভিজ্ঞতাও এক। লকডাউনের পর থেকে একের পর এক ওসিডি আক্রান্তকে কাউন্সেলিং করেছেন তিনি। কিন্তু প্রশ্নটা থেকেই গেল, কিসের ভিত্তিতে এগুলিকে বাড়াবাড়ি বা মনোরোগের লক্ষণ বলে চিহ্নিত করা যায়? সুজিতবাবুর ব্যাখ্যা, বেশিরভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই বুঝতে পারেন যে তাঁর তরফে এই পরিষ্কার পরিচ্ছন্ন করার যে চেষ্টা তা প্রয়োজনের তুলনায় বেশি, এবং বিষয়টি যে অযৌক্তিক সে সচেতনতাও থাকে তাদের মধ্যে। কিন্তু এটা বুঝেও তারা এই আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন না। ওয়েন স্টেট ইউনিভার্সিটির মনোচিকিৎসক তথা অধ্যাপক ডেভিড রোজেনবার্গ আবার এর অন্য একটি দিকও তুলে ধরেছেন। তার মতে, এই ওয়াশিং রিচুয়ালের সঙ্গে হালের করোনা প্রতিরোধী স্বাস্থ্যবিধির আপাত মিল থাকলেও ওসিডির ক্ষেত্রে দেখা যায় বারবার হাত ধুতে গিয়ে অনেকটা কাজের সময় বরবাদ করছেন সংশ্লিষ্ট ব্যক্তি, যা কিনা বহু ক্ষেত্রে তাদের ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নানা ধরনের সমস্যা তৈরি করছে। গীতার কথাই ধরা যাক, সংক্রমণের ভয়ে তিনি এতটাই সতর্ক যে বাজার থেকে হ্যান্ড স্যানিটাইজার না কিনে নিজে বাড়িতে সে স্যানিটাইজার বানিয়েছেন। অথচ সেই স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পরও তার সংক্রমণের ভয় যাচ্ছে না। তারপরও হাত ধুচ্ছেন তিনি, বাকিদেরও এক পথে হাঁটতে বাধ্য করছেন। একটা সময়ের পর পরিবারের লোকজনও বিরক্ত হয়ে উঠছেন তার উপর। তফাৎটা এখানে প্রাথমিকভাবে কিছুটা স্পষ্ট হলেও হতে পারে, তবে বহু ক্ষেত্রে ওসিডির উপসর্গ এমনভাবে প্রকাশ্যে নাও আসতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে বিষয়টি নিয়ে সচেতনতা না থাকাও অসম্ভব নয়। সেক্ষেত্রে উপায়? সুজিতবাবুর মতে, এক্ষেত্রে তার যে সামাজিক পরিসর, সেখানে খোঁজ খবর নেওয়া প্রয়োজন। জানা প্রয়োজন সেখানকার মানুষজনের গড় জীবনযাত্রার মানদণ্ডের নিরিখে ওই ব্যক্তি যা করছেন তা বাড়াবাড়ি কিনা। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। অর্থাৎ এই মনোরোগ নির্ণয়ের ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক মানদণ্ডের ভূমিকা মানছেন তিনি। রোজেনবার্গের আরও বক্তব্য, ওসিডি আক্রান্তরা কখনোই পুরোপুরি অল ক্লিয়ার সংকেত পান না। অর্থাৎ তারা কখনোই পুরোপুরি উদ্বেগ মুক্ত হন না। অবসেশন কম্পালশন ফিরতে থাকে বারবার। তবে এগুলি সবই উপসর্গের বিষয়। বিশেষজ্ঞদের প্রত্যেকের বক্তব্য, ওসিডির গোড়ার কথা লুকিয়ে তার উৎসে। নির্দিষ্ট করে বললে, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ কায়েমের মানসিকতা থেকেই ওয়াশিং রিচুয়াল অথবা চেকিং রিচুয়াল বা ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার কম্পালসিভ ব্যবহারের উৎপত্তি। আর এই রিচুয়ালের মধ্যে এক ধরনের ম্যাজিক্যাল থিঙ্কিং কাজ করে, যাতে আক্রান্তদের মনে হতে থাকে এগুলি করলেই বোধহয় নিজেকে ও প্রিয়জনকে বিপদের হাত থেকে বাঁচানো হবে। এই গোড়ার কথাটি বুঝলেই কোনটি ওসিডি আর কোনটি স্বাভাবিক স্বাস্থ্যবিধি তার তফাৎ করা কঠিন হয় না। ইতিবাচক বিষয় হল, ওষুধ ও থেরাপি দুইয়ের মাধ্যমে এই মনের অসুখের দুরন্ত চিকিৎসা সম্ভব। বর্তমানে সংক্রমণ এড়াতে
অনলাইন সেশন চলছে বটে, তাতে যে কিছু বাধা রয়েছে সে কথাও মানলেন সুজিতবাবু। কিন্তু অকারণ কষ্ট পাওয়ার থেকে সাহায্যের ভার্চুয়াল হাত পেলে ক্ষতি কি?